ফিফা ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি যেটাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। খেলা মানে আসলে গোটা বিশ্বব্যাপী এই উন্মাদনা থাকবে। আলটিমেটলি কি এই বিশ্বকাপ শুধু আমেরিকার জন্য? অর্থাৎ এই বিশ্বকাপটা যুদ্ধ বিগ্রহ অবস্থায় আয়োজন হচ্ছে সেটা নিয়ে যেমন বিতর্ক রয়েছে, দেশ কিন্তু খুব বেশি যে স্থির অবস্থায় আছে ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যে বাংলাদেশ খুব বেশি স্থির বা স্থবির সেই জায়গায় সেটা কিন্তু বলার কোনো উপায় নেই। পণ্য নিয়ে যারা মার্কেটে ব্যবসা করছেন, ট্রেডিশনাল ব্যবসা যারা করছেন, কিংবা যারা শোরুম বেস বিজনেস করছেন বা খুচরা ব্যবসা করছেন, তাদের মধ্যে কিন্তু বরাবরই একটা চিন্তার ভাঁজ থাকবে। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারদিন আলম। আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এর পাশাপাশি ঘোষিত হলো বিএনপি সরকারের অধীনে প্রথম বাজেট। দ্রব্যমূল্যে কতটা প্রভাব পড়ছে এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন গণমাধ্যম কর্মী AKM শামীম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। ফিফা ওয়ার্ল্ড কাপ এই খেলাটা আসলে কাদের বলতে পারি আমরা? ফিফা ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি যেটাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বড় যে মহাযজ্ঞ বলা হয়, এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশের হওয়া উচিত। তো আমরা আমরা পার্টিসিপেট করতে পারছি না, তো আমাদের কি উদযাপন করা উচিত? না, নিঃসন্দেহে উদযাপন করা কেন উচিত হবে না? কারণ আপনি খেলা মানে আসলে গোটা বিশ্বব্যাপী এই উন্মাদনা থাকবে। আপনি ফুটবলকে বলে থাকেন পৃথিবীর সবচেয়ে বড় মহাযজ্ঞ। বাংলাদেশ কিন্তু পৃথিবীরও তো একটি দেশ, তাহলে কেন নয়? আমার মনে হয় ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপের মধ্যে পার্থক্য এই জায়গায় যে আপনি প্রত্যেকটা ভবন, রাস্তায়, অলিতে গলিতে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ব্রাজিল, আর্জেন্টিনা সহ বড় বড় দেশগুলোর টপ 10 র্যাঙ্কিংয়ের যে দলগুলো রয়েছে তাদের পতাকা দিয়ে কিন্তু ছেয়ে গেছে। সো এই যে উন্মাদনা ক্রিকেটের বাহিরে, আমার মনে হয় যে এটা সবচেয়ে বড় মহাযজ্ঞ, যে এটা প্রমাণ করে বিশেষ করে বাংলাদেশের যে ফ্যানরা, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার যে ডাইহার্ট ফ্যান আমরা যাদেরকে বলি, তারা কিন্তু এটাকে মাতিয়ে রেখেছেন। আর এই যে উন্মাদনার খবর, সেটা কিন্তু স্বয়ং ব্রাজিল আর্জেন্টিনার সেই ফুটবলাররাও, মেসি নেইমার সহ যে তারকারা, তারাও কিন্তু জানেন বটে। 2026 সালের বিশ্বকাপ কি কোনোভাবে বিতর্কের মুখে পড়ছে? ওয়াই নট, ডেফিনেটলি পড়েছে। এই বিতর্ক কিন্তু দীর্ঘদিনের। আপনি আমেরিকা ইরান এবং যে যুদ্ধ, আমেরিকা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু আগে থেকে প্রভাবিত করেছে, কারণ ইরান কিন্তু এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আমি যদি আপনাকে বলি, শুধুমাত্র সেই যুদ্ধ বিতর্ক বা ট্রাম্পের যে অভিবাসন নীতি, হ্যাঁ, এটাই শুধুমাত্র প্রভাব ফেলেনি, প্রভাব ফেলেছে টিকেটের ব্যাপারটা, যে চড়া মূল্য, যেটা একেবারে নজিরবিহীন ঘটনা কিন্তু এই বিশ্বকাপে ঘটিয়েছে। আপনি অবশ্যই জানেন 2022 বিশ্বকাপ, কাতার বিশ্বকাপের কথা যদি বলি, মাত্র $1600 ছিল সর্বোচ্চ প্রাইস। 2022 বিশ্বকাপের কথা বলছি, সেখানে ফাইনালে এই মূল্যটা ছিল। আর এবারের কথা যদি বলি, আমি সর্বোচ্চ যে টিকিট মূল্য $32,970। স্বয়ং ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে যে একটা ম্যাচ হবে, যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের ম্যাচ, সেখানে $1000। এই মূল্য নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন যে তিনি নিজেই এত টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে পারবেন না বা দেখতে চান না, বিরক্তি প্রকাশ করেছেন। দেখেন, অ্যাট এ টাইমে যদি আপনি অন দ্য আদার হ্যান্ড চিন্তা করেন, জিয়ান্নি ইনফান্তোরির কথা বলেন, তিনি বলেছেন যে আমেরিকার মানুষরা এই বড় ইভেন্ট বা মেগা ইভেন্ট দেখার জন্য তারা কি করেন, তারা বাড়তি খরচ করতে রাজি আছেন। আলটিমেটলি কি এই বিশ্বকাপ শুধু আমেরিকার জন্য? ইউরোপ আমেরিকার মানুষের জন্য? সেখানে আপনার এশিয়ান কান্ট্রিগুলো বা অন্য অন্য যে মিডল ইস্ট কান্ট্রিগুলো, বা আপনি যদি বলেন মধ্যমায়ের যে দেশগুলো, তাদের বিশ্বকাপ না। এই বিশ্বকাপে কুরাসাওয়ার মতো ছোট্ট একটা দেশও তারা কি করেছে, কোয়ালিফাই করেছে। এশিয়ান অনেক কান্ট্রি কোয়ালিফাই করেছে। তাদের তো সামর্থ্যের নাগালের বাহিরে বলা যায়। অর্থাৎ এই বিশ্বকাপটা যুদ্ধ বিগ্রহ অবস্থায় আয়োজন হচ্ছে সেটা নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনিভাবে আপনি যদি টিকিট মূল্যের কথা বলেন, যেটা সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে আমি বলবো। এই 2026 বিশ্বকাপে সব থেকে জনপ্রিয় দল কোনটি বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আপনি যদি বলেন, একটি দলকে আলাদা করে এইভাবে বিবেচনা করার সুযোগ নেই। আপনি যদি বলেন ব্রাজিল, আর্জেন্টিনা, এবং তাদের চেয়েও বিশেষ করে ফুটবল বোদ্ধা যারা রয়েছেন, তারা কিন্তু বলেন যে স্পেন,
পর্তুগাল, জার্মানি, ফ্রান্স এদেরও সম্ভাবনা কিন্তু বেশ বেশি রয়েছে, ব্রাজিল আর্জেন্টিনা থেকে এগিয়ে রয়েছে। এবং একই সঙ্গে যদি আপনি বর্তমান আপনি আর্জেন্টিনার কথা বলেন, আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপ খেলতে গেছে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশন নিয়েই খেলতে যাচ্ছে। আপনি কোন দলে সাপোর্ট করেন? আমি ডেফিনেটলি আর্জেন্টিনা সাপোর্ট করি। এই জন্য কি আর্জেন্টিনার কথা 3বার বললেন? এটা বলার সুযোগ নেই, যদিও আমি আর্জেন্টিনার অ্যাজ এ ডাইহার্ট ফ্যান। আমি যদি বলি সাংবাদিকতার বাহিরে গিয়ে যদি আমি বলি যে আমি একজন আর্জেন্টিনার ফ্যান, তবে বায়াসনেসের কোনো সুযোগ নেই। জার্নালিজমে আপনাকে বাস্তবধর্মী কথা বলতে হবে, বাস্তবধর্মী চিন্তা করতে হবে। ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান বাংলাদেশে অনেক বেশি থাকলেও, উত্তেজনা উন্মাদনা বেশি থাকলেও ফ্রান্স কিংবা স্পেনের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে আমি বলবো। এবার আমরা একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। এবার বাজেটের আকার যদি আমি বলতে চাই 9,38,000 কোটি টাকা। দেশের মানুষ হয়তোবা এই অ্যামাউন্টটা বুঝবে না, কিন্তু বর্তমানে আমাদের যেটা দরকার দ্রব্যমূল্যের যেই দামগুলি, সেগুলি নিয়ে যদি আপনি একটু বলতেন আমাদেরকে। দেখেন, আপনি বলছিলেন যে এত বিশাল অঙ্কের বাজেট, এই বাজেট দেশের আর্থিক খাত বলেন, অর্থনৈতিক খাত বলেন, একটা দেশ কিন্তু প্রত্যেক অর্থ বছরে কিন্তু তারা কি প্রকাশ করে, বাজেট প্রকাশ করে। তেমনি বিএনপি সরকারের নেতৃত্বাধীন প্রথম বাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি অন দ্য আদার হ্যান্ড যদি চিন্তা করেন, এই বাজেট আসলে বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি, তৎকালীন আপনি যদি বলেন 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গেল, অতপর এই নির্বাচিত সরকার আসলেন, বিএনপি সরকার আসলেন, দীর্ঘ 16 বছর পর সেই কাঙ্ক্ষিত বাজেট কিন্তু তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী কিন্তু আজকে প্রকাশ করলেন। অঙ্কটা যেমন বিশাল, অন দ্য আদার হ্যান্ড আপনি দেশের ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ তারা কিন্তু একটা দিকে তাকিয়ে থাকেন, কোন কোন পণ্যের দাম বাড়লো, হ্যাঁ, খেটে খাওয়া মানুষ যেটা ভাবেন কোন কোন পণ্যের দাম কমলো। এবং একই সঙ্গে দেশ কিন্তু খুব বেশি যে স্থির অবস্থায় আছে, ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে যে বাংলাদেশ খুব বেশি স্থির বা স্থবির সেটা কিন্তু বলার কোনো উপায় নেই। তো এই জায়গায় আমি যদি আপনাকে, আমার কাছে তথ্য রয়েছে, আমি আপনাকে কিছু সুনির্ধারিত কিছু পণ্য যেগুলোর দাম বাড়তে পারে আপনাকে উল্লেখ করতে চাই এবং নজর রাখতে চাই বা দর্শকদেরকে জানাতে চাই কোন কোন পণ্যের দামগুলো আসলে বাড়তে পারে। আমরা যদি বলি, এখানে শুরুতেই আসছে সিগারেট, নিকোটিন, এই জাতীয় পণ্যগুলোর দাম বাড়তে পারে। এলপি গ্যাস সিলিন্ডার, আমদানিকৃত মোটর গাড়ি, স্মার্ট ঘড়ি, সোনার বার, পিভিসি রেজিন, হ্যাঁ, আমদানিকৃত সাইকেলের ফ্রি হুইল, আমদানিকৃত ট্রান্সমিটার, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফয়েল, আমদানিকৃত ওয়াশিং মেশিন, এই জাতীয় মেশিনের যে যন্ত্রাংশগুলা, তারপর আমরা যেগুলো তামার টিউব, পাইপ, কোল্ড, রাবার কনভেয়ার বেল্ট, জাহাজ স্কেপ উপকরণ, মধু, আমদানিকৃত ইট, ব্লক টাইলস, সিরামিক, রিচার্জেবল এবং রিমোট কন্ট্রোল ব্যাটারি, এই কতগুলো পণ্য ইতিমধ্যে তালিকা আসছে গণমাধ্যমে, এই পণ্যগুলোর দাম বাড়তে পারে। অর্থাৎ এই রিলেটেড পণ্য নিয়ে যারা মার্কেটে ব্যবসা করছেন, ট্রেডিশনাল ব্যবসা যারা করছেন কিংবা যারা শোরুম বেস বিজনেস করছেন বা খুচরা ব্যবসা করছেন, তাদের মধ্যে কিন্তু বরাবরই একটা চিন্তার ভাঁজ থাকবে। আমি সেটা আবারও কোট করতে চাই বা আবারও বলতে চাই যে বড় অঙ্কটা আসলে ফ্যাক্টর হয় না। আপনি দেশ চালাতে হলে তো আপনার বাজেট দিতেই হবে, বাট ফ্যাক্ট তাদের জন্য যারা ব্যবসায়িক বা যারা এই লেভেলে কাজ করেন। অন দ্য আদার হ্যান্ড যদি দেখতে চাই স্বস্তির জায়গা, এবং এখানে একটা পজিটিভ বিষয় রয়েছে, ইতিবাচক দিক আমি বলবো যে যত বেশি না পণ্য দাম বাড়ছে, তার চেয়ে অনেক বেশি সিরিয়াল যে দাম কমতে পারে। স্বস্তির খবর আমি যদি এক নজরে আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই, মোবাইল সিম দাম কমতে পারে। এক নাগারে যদি বলি, স্বর্ণালঙ্কার দেশীয়ভাবে তৈরি মোবাইল সেট, ঔষধ কম্পিউটার, ল্যাপটপ প্রিন্টার, কম্পিউটার মনিটর, ফ্ল্যাশ মেমোরি কার্ড, অর্থাৎ ইলেকট্রনিক যে পণ্যগুলো আমরা দেখছি, ডিজিটাল যে পণ্যগুলো আমরা দেখছি, এগুলোর দাম কিন্তু কমতে পারে, স্বস্তির খবর। তারপর হচ্ছে আপনার এখানে চার্জিং স্টেশন, বৈদ্যুতিক বাস, ট্রাকের চেসিস, বৈদ্যুতিক ব্যাটারি চালিত 3 চাকার যান, সৌর প্যানেল, যন্ত্রাংশ, এসির সরঞ্জাম, অর্থাৎ এক নজরে আমরা প্রথম দিকে কিন্তু ইলেকট্রনিক পণ্যগুলো দেখছি। এরপর আসি মেডিকেল বেস যে পণ্যগুলো, এই পণ্যগুলোর দাম কমতে পারে, প্যাকেজিং উপকরণগুলোর দাম কমতে পারে। শেষের দিকে যদি আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই, শিল্পের কাঁচামাল রিলেটেড পণ্যগুলোর দাম কমতে পারে। এমত অবস্থা আসলে বিভিন্ন কলকারখানা, বাংলাদেশ যেহেতু অবশ্যই একটা মধ্যম আয়ের দেশ,
এই জায়গায় ইন্ডাস্ট্রি বেজ আপনাকে রপ্তানির ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পণ্যগুলোর দাম কিন্তু কমতে পারে, অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যারা রয়েছে তাদের জন্য বেশ একটা স্বস্তির খবর হতে পারে। এরপর আপনি যদি বলি এক নজরে দেখেন বেশ কিছু পণ্য রয়েছে, মশলা, খেজুর অর্থাৎ গ্রোসারি আইটেমগুলো এগুলো কমেছে। শেষের দিকে যদি আমি বলি, আমি আপনাকে একেবারে 20 সেকেন্ডে যদি বলি, আমদানিকৃত মাছ, মাংস, সামুদ্রিক খাদ্যপণ্য অর্থাৎ ঘুরে ফিরে গ্রোসারি আইটেম, এই হলো সামারি। আমি এতক্ষণ যা আপনাকে বললাম এই তথ্যগুলো হচ্ছে এই রিলেটেড ব্যবসায়ী যারা রয়েছেন, খুচরা হোক, পাইকারি হোক বা শোরুম বেজ হোক, ট্রেডিশনাল হোক, তাদের জন্য আপনি স্বস্তি আকারে ধরতে পারেন এবারের বাজেটকে। অসংখ্য ধন্যবাদ শামীম এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে। আমরা কথা বলেছি এবারের বাজেট এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে, এবং এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।